হঠাৎ করেই বিএনপিতে বড় ধরনের পরিবর্তন, সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট, একদম উল্টে গেছে। 360 ডিগ্রি বলতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলি না, এখানে 360 ডিগ্রি কাছাকাছি। দর্শক, জামাত বিএনপি যে আপোষ হয়েছে আপনারা শুনেছেন, সে আপোষের বিরাট ফলাফল আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে তোলপাড়। আপনি বলতে পারেন যে একটা অঘটন ঘটে গিয়েছে। কি ইন্টারেস্টিং একটা খবর কি জানেন, এইখানে যখন শেখ হাসিনা এই যুদ্ধাপরাধীদের বিচারের পাঁয়তারা শুরু করলো, তখন এক সাংবাদিক শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনার বিআইও তো শান্তি কমিটির চেয়ারম্যান, তিনিও তো রাজাকার ছিলেন। কিন্তু শেখ হাসিনা তার জবাব দিয়েছিলেন যে আমার বিআই রাজাকার হলেও তিনি মানবতা বিরোধী অপরাধ করেন নাই। বাফের ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ দখল করতে আসো, সমস্যা নাই। তবে আসতে ওই কুমিল্লা এবং বাউনবাড়িয়ার এদিক দিয়ে ঢুকো। কয় কলা মার দুধ খাইছ সেটা আমরা দেখবো। দুধ খাও না, খাও মুদ, গরুর গুমুদ খাও। তোমরা আইছো আমাদের সাথে যুদ্ধ করবা, বাংলাদেশকে দখলে নিবার স্বপ্ন দেখো। খালি একবার আসো, যখন শুরু হয়ে যাবে তখন আর আমরা আমাদের এই 7 সিস্টার দখল করা ছাড়া আমরা ফিরবো না। তোরা তো কাপুরুষ, তোরা তো এই নরাদম, তোরা কাপুরুষের জাতি, তোদের লজ্জা নাই। তোদের যদি লজ্জা শরম থাকতো তাহলে 2001 সালের কথা মনে থাকতো। 2001 সালে সীমান্ত যুদ্ধে আমার দেশের 2 জন সৈনিকের বিনিময় তোদের 16 জন সৈনিক, বরাইবাড়ির যুদ্ধে তোদের 16 জন সৈনিক হত্যা করা হয়েছে। তোরা কাপুরুষের মতো এদেরকে দান খেতে পালিয়ে দিয়ে চলে গেছিলি। কিন্তু আমার দেশের বীর সৈনিকেরা 2 জন শাহাদাত বরণ করেছে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা নিয়ে আসছি। বিএনপি নেতারা হাসিনা পালানোর পর সবাই ভারতপন্থী হয়ে উঠেছে। তাদের চিন্তা ছিল যেহেতু হাসিনা পালিয়েছে আর বাংলাদেশের রাজনীতির অন্তরে অন্তরে ভারতের প্রভাব, যদিও বিএনপি ভারতের ধারণা দিয়ে আসছে এটা অনেক আগে থেকে। বিএনপির বিশ্বাস যে ভারতকে অগ্রাহ্য করে কিছু করা সম্ভব নয়। 2018 সালে বা 17 সালে কিংবা 16 সালে কয়েক দফাই হয়েছে। আজকে তারেক রহমানের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল ভারতে পাঠিয়েছিল তারেক রহমান। লন্ডন থেকে কেউ এসেছিল, বাংলাদেশ থেকে কেউ গিয়েছিল। তারা সেখানে যে নরেন্দ্র মোদীকে আব্বা বলে আসছে এবং স্পষ্ট করে এই হুমায়ুন কবিরা বলে এসেছেন নরেন্দ্র মোদীকে যে মোদী আব্বা, আমরা খালেদা জিয়ার কথা এখন আর শুনবো না। খালেদা জিয়া যেরকম ভারত বিরোধী ছিল, আমরা আর ভারত বিরোধিতা করবো না। মানে খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বিএনপি সরে আসার কমিটমেন্ট ভারতকে দিয়ে এসেছে 2016 সালের পর থেকে। আর মানে ভারতের কাছে নতজানু হওয়া, এটা বিএনপি মানসিকভাবে অনেক আগে গ্রহণ করেছে। বিশেষ করে যখন দেখেছে যে না 2014 সালে কিছুই করতে পারেনি, 14 সালে আন্দোলনও হয়নি, আন্দোলন করেও কিছু হয়নি, আন্দোলন চালিয়েও যেতে পারেনি, কিভাবে সুজাতা সিং এসে বাংলাদেশের নির্বাচনটা উঠিয়ে দিয়ে গেল, বিনা ভোটের নির্বাচন, এবং সারা পৃথিবীকে ম্যানেজ করলো ভারত। ওটা দেখে বিএনপি প্রচন্ড ভয় পেয়েছে। শুধু সেটা না, বিএনপিতে ভারতপন্থী ভারতের দালাল অনেক আগে থেকে আছে। হয়তো খালেদা জিয়া কিংবা তারেক রহমান কিংবা জিয়াউর রহমান এরা ভারত বিরোধী ছিলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বাট ভারতের দালাল অনেক আগে থেকেই ছিল। যেমন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বৈশ্বর চন্দ্র রায়, এরা কিন্তু একদম পিওর ভারতের দালাল, ভারতপন্থী। বিশেষ করে যারা সাবেক ছাত্র ইউনিয়ন বাম রাজনীতি থেকে এসেছে, এদের একটা বিরাট অংশ একদম পিওর ভারতপন্থী। সেই জায়গায় ভারতের কাছে নতুন হয়ে চলা এটা 2013 সালের 5 মে খালেদা জিয়ার নির্দেশনা সত্ত্বেও বিএনপি যে ছাপ্পা ছাত্রে গেল না, হেফাজতের পাশে দাঁড়ানো না, ওটাও ভারতের প্রভাবে হয়েছে। এরপর তো প্রকাশ্যে খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা তারেক রহমান দিয়েছেন, হুমায়ুন কবিরের মাধ্যমে নরেন্দ্র মোদীকে সেই বার্তা দিয়ে এসেছেন। এবং তারপর থেকেই আমরা দেখি যে বিএনপির আচরণে পরিবর্তন। এরপর থেকে জামাতের সাথে জোট নাই এটা বলা শুরু করলো। তারা কিন্তু জোটগতভাবে জামাত নেতাদের মুক্তির দাবিতে খালেদা জিয়া নিয়মিত বলতেন। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে তার ছবি নিয়ে মুক্তি চাইতেন খালেদা জিয়া, এবং যাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়েছে তাদেরকে, যারা যুদ্ধাপরাধী নয়, যুদ্ধাপরাধী পাকিস্তানের 195 জন, এসব কথাবার্তা মির্জা ফখরুল্লাহ বলতেন 13 সালে। কিন্তু যখন তারেক রহমান ভারতকে বলে আসলেন যে না আমরা ভারত বিরোধিতা করবো না, মানে ভারতকে চাপতে গিয়েছেন, তখন থেকেই জামাতকে অস্বীকার করা শুরু করেছে। জামাত আমাদের সাথে কোনো জোটের শরিক নয়। এমনকি ভারতের নতজানু হয়ে ভারতকে চাপতে যে এমন পর্যায়ে বিএনপি গিয়েছে, 2018 সালের নির্বাচনে জামাতের সাথে কোনো জোটই করেনি। তারা ঐক্যফ্রন্ট ডক্টর কামালকে পীর মেনে কিংবা আব্বা মেনে নির্বাচন করেছে বিএনপি, এবং বলেছে না জামাত, এটা আমরা জামাতের সাথে জোটে নাই, অন্য একটা সিস্টেমে জামাতকে ডিল করেছে। যেন ঐক্যফ্রন্টে কিন্তু জামাত ছিল না। কেন ঐক্যফ্রন্টে জামাত ছিল না? বিকজ অফ ভারত। এরপর থেকে আপনি খুঁজেন, একটা পর্যায়ে 18 সালের নির্বাচনে ভারতের মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে গিয়েছিল, ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরও ভারতকে আব্বা টাকা বিএনপি ছাড়ে নাই। এরপরে বিএনপি যখন কথিত যুগপৎ আন্দোলন শুরু করলো, তখনও জামাতকে অস্বীকার করা শুরু করলো। স্পষ্টভাবে বলেছে জামাত আমাদের যুগপথের মিত্র নয়।
এবং জামাতের সাথে প্রকাশ্য কোনো মিটিং করতে রাজি নয়, এবং বিএনপির যে প্রোগ্রাম সেখানে জামাতকে বক্তব্য দিতে দেয় না, এবং জামাতের উপর হামলা করলে তার প্রতিবাদও করে না। আপনি কেমন চিনতে পারেন যে কতটা ভারতপন্থী হয়ে গিয়েছিল বিএনপি? একদম ভারতের দালাল হয়ে গেছিল, মানে ভারতকে চাটতে। ভারতের বুকে ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগকে বুকে আগলে ধরেছে, বুকে তো আর বিএনপি যেতে পারেনি, কিন্তু বিএনপি ভারতকে বলেছে যে প্রিয় ভারত, আপনার পাটা দেন, পাটা আমি একটু চাটি, পায়ের আঙ্গুলগুলো মুখে নিয়ে একটু চুষি, এরকম নোংরামি করতো ভারতের সাথে, কিন্তু কাজ হয়নি। শেষ পর্যন্ত সেই ভারতের পতন হয়েছে 5 আগস্ট। এরপরে বিএনপি আরো বেশি ভারতপন্থী হয়ে গেছে, যে এবার তো আওয়ামী লীগ গেছে, ভারতের বুক খালি হয়ে গেছে, নাই আওয়ামী লীগ, এখন বুকে যাতে আমি জায়গা পাই, মানে বিএনপি জায়গা পাই, সেই চেষ্টা তারা শুরু করলো যে আওয়ামী লীগের জায়গায় তারা হতে চায়। এই জন্য ভারতের 72 সংবিধানের পক্ষে বলা শুরু করলো, ভারতের রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার পক্ষে, ভারতের সাথে সুসম্পর্কের পক্ষে নানান কিছু বলা শুরু করলো। এক পর্যায়ে তারেক রহমান তো সরাসরি ভারতের সাথে আপোষ করেই দেশে আসছেন, আনন্দবাজারের রিপোর্টে সেটা স্পষ্ট উঠে এসেছে। কিন্তু এবং নির্বাচনে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতাও করিয়ে দিয়েছে ভারত। আওয়ামী লীগ এত বোকা না যে বিএনপি বলবে যে আমাদেরকে ভোট দেন আর আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে দিবে, না, এত সোজা না। যেটা হয়েছে, ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিতে রাজি হয়েছে, এবং আওয়ামী লীগ ভারত মিলে বিএনপিকে ক্ষমতায় এনেছে। ক্ষমতায় আসার পরেই বিএনপির মোহভঙ্গ হয়ে গিয়েছে। এখন বিএনপিও ভারতকে চেনে না, আর ভারতও বিএনপিকে চেনে না। এটা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। সেই 2013 সালের আগে বা খালেদা জিয়া সক্রিয় জেলে যাওয়ার আগ পর্যন্ত যেরকম বিএনপি ভারত বিরোধী ছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল, এখন বিএনপি ওইরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই পরিবর্তন হয়েছে, আমি দেখাবো কি হয়েছে। এবং জামাত বিএনপি যে আপোষ হয়েছে, সে আপোষের একটা ফলাফল হচ্ছে বিএনপি এখন প্রকাশ্যে ভারত বিরোধী। কারণ জামাতের সাথে আপোষ না হলে এভাবে ভারত বিরোধী হতো না, আর ভারত বিরোধী না হলে জামাতের সাথে এভাবে আপোষ করতে পারতো না। তবে আপোষের একটা ফলাফল, ফলাফলটা কি দেখেন। পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনা কিছু নেই, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, শহীদুদ্দিন চৌধুরী এনির এই বক্তব্য জামাত শিবিরের লোকজন শেয়ার করছে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনি জামাতের প্রোগ্রামে যাচ্ছেন, জামাত নেতাদের প্রশংসা করছেন, মানে বড় পরিবর্তন হয়ে গেছে, প্যারাডাইম শিফট। এই যে পদ্মা ব্যারেজ, এতে ভারতের প্রচন্ড আপত্তি রয়েছে, কারণ এই পদ্মা ব্যারেজ এটা সরাসরি ভারতের বিরুদ্ধে। বিএনপি কঠিনভাবে এখন ভারত বিরোধী। এভাবে সেই 70-এর দশকে যে ফারাক্কাবাদ দিয়েছে ভারত, সেই ফারাক্কাবাদের একটা পাল্টা পদক্ষেপ হচ্ছে এই পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ স্টার্ট করতে যাচ্ছে, একনেকে অনুমোদন হয়েছে, এই শীঘ্রই 1-1.5 মাসের মধ্যে কাজ শুরু হবে, 2 মাসের মধ্যে কাজ শুরু হবে, এবং 2033 সালের মধ্যে কাজ শেষ হবে। এবং এই পদ্মা ব্যারেজ এর প্রভাব ভারতের উপর পড়বে, এটা বাংলাদেশের স্বার্থে। তারা ফারাক্কাবাদ দিয়ে বাংলাদেশের নদীর পানি আটকে দিয়েছে, এখন আমরা পদ্মা ব্যারেজ করে শুকনো মৌসুমে প্রয়োজনীয় পানি ছাড়বো, আর বন্যা রোধও হবে। এবং এই পদ্মা ব্যারেজের সাথে পাকিস্তান জড়িত। এই পদ্মা ব্যারেজ এটা বিএনপির আবেগের যে একটা জায়গা, বিএনপি আমলেই বারবার পদ্মা ব্যারেজ নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছিল, যদিও এটা অনেক আগে থেকে, সেই 70-এর দশক থেকেই এটা নিয়ে সমীক্ষা, কিন্তু বিএনপি সরকার 2001 থেকে 2006 এটা নিয়ে চেষ্টা করেছিল। এবং ফিজিবিলিটি স্টাডি সমীক্ষায় পাকিস্তান, অস্ট্রেলিয়া জড়িত, মানে পাকিস্তান ইজ রিলেটেড হিয়ার, অর্থাৎ ভারতের জন্য এটা একটা চিন্তার বিষয়। এবং ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে যেভাবে মরুভূমি বানিয়েছে, তার বিপরীতে এটা একটা রেজিস্ট্যান্স। তো দর্শক, বিএনপি কতটা ভারত বিরোধী হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন। ইন্টারেস্টিং একটা খবর কি জানেন, এইখানে যখন শেখ হাসিনা এই যুদ্ধাপরাধীদের বিচারের পাঁয়তারা শুরু করলো, তখন এক সাংবাদিক শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনার বিআইও তো শান্তি কমিটির চেয়ারম্যান, তিনিও তো রাজাকার ছিলেন। কিন্তু শেখ হাসিনা তার জবাব দিয়েছিলেন যে আমার বিআই রাজাকার হলেও তিনি মানবতা বিরোধী অপরাধ করেন নাই। এটা হচ্ছে পাঁয়তারা। যাই হোক, ওইটা আমার আলোচনার বিষয় নয় আজকে। এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তার সম্পর্কে অনেক দুর্নীতি, অনেক ধরনের কথাবার্তা তার সম্পর্কে প্রচলিত আছে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। সমকাল পত্রিকার একজন সাংবাদিক রাজীব আহমেদ, তিনি একটি বিরাট স্ট্যাটাস দিয়েছেন এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের মৃত্যুর পরে, তার একটা অভিজ্ঞতার কথা লিখে। তার ছেলে চট্টগ্রামে রেলের জমি দখল করেছিলেন। এই নিউজ করতে যাওয়ার পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ ওই রাজীব আহমেদের সাথে কি আচরণ করেছিলেন, কি ভাষায় গালিগালাজ করেছিলেন, শেষমেশ কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন ভাবে তদবির করে, কতবার ফোন দিয়ে এই নিউজটা একেবারে ঠিক যখন ছাপাখানায় মেকআপে চলে গেছে, মেকআপে যা আপনারা বোঝেন, মানে জাস্ট প্রিন্ট হবে, সেই সময় এই প্রিন্টটা নিউজ কিল করা হয়েছিল, এই খবর প্রকাশিত হয়েছে। এরকম আরো অসংখ্য ঘটনা রয়েছে এই মোশাররফের। সর্বশেষ আমরা যেটা বুঝলাম, আওয়ামী লীগ আসলে কোনো দলের নাম নয়, এটি একটি আলাদা একটা ধর্মের নাম। যেমন আকবর একটা ধর্ম তৈরি করেছিল না, দ্বীন ইলাহি, আওয়ামী লীগ একটা ধর্মের নাম। যদি তাই না হতো, তাহলে যেখানে মানুষ
কবরস্থানে যায় কালেমায়ে শাহাদত পড়তে পড়তে, সেখানে একে নিয়ে যাওয়া হচ্ছে, দেখলেন তো আপনারা, জয় বাংলা স্লোগান দিতে দিতে। আর জয় বাংলা স্লোগান কাদের? জয় বাংলা স্লোগান কিন্তু বাংলাদেশের মানুষের স্লোগান নয়, এটি ভারতের স্লোগান, এটি কলকাতার স্লোগান। কলকাতা আর বাংলাদেশ কখনো এক হতে পারে না, কখনো না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র, এর একটি নিজস্ব পতাকা আছে, এর একটি সার্বভৌমত্ব আছে, এর একটি ভূখণ্ড আছে, এর একটি ভূগোল আছে। কলকাতার কি আছে? কলকাতার কোনো মানচিত্র আছে? কোনো পতাকা আছে? সে তো নয়াদিল্লির কাছে মাথা নত করে নয়াদিল্লিকে ট্যাক্স দিয়ে তাকে বেঁচে থাকতে হয়। সেই কলকাতার বয়ান হচ্ছে জয় বাংলা। আর আওয়ামী লীগ ওই জয় বাংলা স্লোগানকে তাদের ধর্ম হিসেবে গ্রহণ করে মৃত্যুর সময় কবরে নিয়ে যাচ্ছে, তাকে দাফন করতে নিয়ে যাচ্ছে, তখনও সেখানে জয় বাংলা স্লোগান দিতে দিতে। এটার ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নাই। যাই হোক, এবার আমরা দ্বিতীয় আরেকটি বিষয়ে চলে যাই, চলুন। আপনারা জানেন মাশরাফি বিন মুর্তজা, এই মাশরাফি বিন মুর্তজা তিনি তার বাবার কাছে একটি চিঠি লিখেছেন বা অনুরোধ করেছেন ভিডিও বার্তার মাধ্যমে যে আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। এই যে মাশরাফির এই বক্তব্য, সমস্ত মিডিয়াগুলো এটাকে এমনভাবে উপাদান সহযোগে প্রচার করছে, মানুষের আবেগের জায়গায় একটু আঘাত করে খুব সফট করে দেখানোর চেষ্টা করছে। মাশরাফি, আপনি মারা গেলে আপনার লাশ নড়াইলে নেওয়া হবে কি না হবে, প্রথম কথা হচ্ছে এই সিদ্ধান্ত আপনার আর নেয়ার কোনো অধিকার নাই। আপনি মারা যাওয়ার পরে ওই সিদ্ধান্ত তখন জনগণ নেবে। জনগণ কি করবে আপনার? তার আগে আপনার এই জিনিসটা একটু চিন্তা করা দরকার ছিল। এই যে পর্যায়টা চলে আসলো, কেন এই পর্যায়ে আসলো? এই পর্যায়ে আসার জন্য আপনি কি কোনোদিন আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন? আপনি তো বাংলাদেশের মানুষের নেতা ছিলেন, আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার মাথার ভিতরে কি হলো? আপনার খায়েশ হলো আপনি 300 জন মানুষের ভিতরে একজন হবেন। আপনি আগে ছিলেন 18 কোটি মানুষের নেতা, আর আপনার মাথার ভিতরে ঢুকলো, আপনার খায়েশ জন্মালো আপনি 300 জন ব্যক্তির একজন হবেন, একটি দলের হয়ে আপনি কাজ করবেন। যার কারণে কি করলেন? সালটা 2018 সাল, আপনার নড়াইল 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,17,000 সামথিং। ওই সালে আপনি নির্বাচনে দাঁড়ালেন। নির্বাচনে দাঁড়ানোর পরে আপনার যারা বসংবদ ছিল, আপনি যাদের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, তারা একটি নির্বাচন করলো। সেই নির্বাচন ইতিহাসের পাতায় রাতের নির্বাচন, অর্থাৎ নৈশ নির্বাচন হিসেবে যুগ যুগ ধরে লেখা থাকবে। সেই নির্বাচনের টোটাল ভোট কাস্ট হলো 2,79,000। তার মানে প্রায় 80%-এর উপরে ভোট কাস্ট দেখানো হলো। এটি কিন্তু হয় নাই, দেখানো হয়েছে। শুধু এখানেই থেমে থাকে নাই, এইখানে আরো মজার যে ব্যাপারটি ঘটেছে, এই যে 2,79,000 ভোট কাস্ট হলো, এর ভিতরে আপনি একাই নিলেন 2,71,210 ভোট। আপনি একা নিয়ে নিলেন, আপনাকে নিয়ে দেয়া হলো। কত পার্সেন্ট জানেন এটি? 96.96%। আর আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাকে দেয়া হয়েছিল মাত্র 7,800 সামথিং, মানে 8,000-এর নিচে এটা দেয়া হয়েছিল। আপনি বিশাল বড় ব্যবধানের জয় নিয়ে এমপি হয়ে আপনি সংসদে ঢুকে গেলেন। তখন তো আপনি নিজের চোখে দেখার সুযোগ পেলেন যে সরকার কি করছে, কোথায় কোথায় সে কি করছে, তার প্ল্যানটা কি। আপনি সেখানে মহারাজাধিরাজ হয়ে গেলেন, 300 জনের একজন। অর্থাৎ 18 কোটি জনগণের নেতা হতে আপনার ভালো লাগে নাই, আপনি 300 জনের একজন হয়ে গেলেন। আচ্ছা, মেনে নিলাম আপনি তাই হলেন, যে আপনি বুঝতে পারেন নাই, আপনার জানা ছিল না যে আওয়ামী লীগ এত খারাপ করবে। খারাপ করার পরে 2024 সালে যখন নির্বাচন এলো, তখন তো যে ঘটনাগুলো ঘটেছিল আপনার চোখের সামনে ঘটেছিল এবং আপনার সম্মতি ছিল সেখানে। আপনি প্রত্যেকটা বিষয় সংসদে টেবিল চাপড়িয়ে সম্মতি দিয়েছেন। আপনি যদি এখন এইটা বলে থাকেন যে আমি জানতাম না, আমার অগোচরে এটি হয়েছে, তো আপনি তো এটা তখন অস্বীকার করতে পারতেন। আপনি বলতেন যে আমি আর নির্বাচন করবো না 2024 সালে। কিন্তু আপনি কি সেটা করেছিলেন? আপনি তা করেন নাই। আপনি এবার ডামি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ঢুকলেন এবং রীতিমতো হুইপের পদটিও বাগিয়ে নিলেন। খুব ভালো লাগছিল, মজা লাগছিল, তাই না? আচ্ছা, মেনে নিলাম আপনি সেখানেও হুইপের পদ পেয়েছেন, একটা বড় পদ, জীবনের বড় খায়েশ ছিল, আপনি পেয়েছেন। কিন্তু যখন এদেশের মানুষের, ছাত্র জনতা, নিরীহ শিশু, নারী, বৃদ্ধ, এদেরকে পাখির মতো গুলি করে করে যখন হত্যা করা হচ্ছিল, তখনও কি আপনার বুকটা একটু কাঁপে নাই? আপনার কি তখনও ঘুম ভাঙে নাই? আপনি কি তখনও ঘুমিয়েছিলেন? আপনি তখন একটা শব্দ উচ্চারণ করতে পারেন নাই?
বিরোধী মতের লোকদের উপরে কিভাবে গুম করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, কিভাবে আয়না ঘরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, কিভাবে ক্রস ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। আপনি এগুলো দেখেন নাই? জানার পরে কেন আপনার মুখ দিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ বেরোয় নেই? মাশরাফি বিন মুর্তজা, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। আপনি যেদিন 2018 সালে ওই রাতের নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। এখন আপনার বোধোদয় হয়েছে কেউ একজন আপনার বাড়িতে হয়তো একটু গিয়ে হামলা করেছে। যা করেছেন তার তুলনায় এই হামলা খুবই মামুলি ব্যাপার, যদিও আমরা এটার তীব্র নিন্দা জানাই, কিন্তু আপনারা তো করেছেন সেটা। মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ করেছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন। সেই জায়গায় আপনি এখনো খুব সুস্থ সবল ভাবে বেঁচে আছেন, আপনাকে কিচ্ছু করা হয়নি, আপনার দলের লোকদের কিচ্ছু করা হয় নাই। আপনি বলছেন আপনার লাশটাও যেন নড়াইলে না আনা হয়। আপনি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সেই দিন উঠে গেছেন যেদিন আপনার ভিতর থেকে মনুষ্যত্ব উঠে গেছে। সুতরাং আপনার মৃত্যুর পরে আপনার লাশ কোথায় যাবে ওই সিদ্ধান্ত নেবে জনগণ। আপনি এই সিদ্ধান্ত দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন? আপনাদের মতামতটা জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাফের ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ দখল করতে আসো, সমস্যা নাই। তবে আসতে ওই কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার এদিক দিয়ে ঢুকো। কয় কলা মার দুধ খাইছ সেটা আমরা দেখবো। দুধ খাও না, খাও মুদ, গরুর গুমুদ খাও। তোমরা আইছো আমাদের সাথে যুদ্ধ করবা, বাংলাদেশকে দখলে নিবার স্বপ্ন দেখো। খালি একবার আসো, যখন শুরু হয়ে যাবে তখন আর আমরা আমাদের এই 7 সিস্টার দখল করা ছাড়া আমরা ফিরবো না। তোরা তো কাপুরুষ, তোরা তো এই নরাদম, তোরা কাপুরুষের জাতি, তোদের লজ্জা নাই। তোদের যদি লজ্জা শরম থাকতো তাহলে 2001 সালের কথা মনে থাকতো। 2001 সালে সীমান্ত যুদ্ধে আমার দেশের 2 জন সৈনিকের বিনিময় তোদের 16 জন সৈনিক, বাড়াইবাড়ির যুদ্ধে তোদের 16 জন সৈনিক হত্যা করা হয়েছে। তোরা কাপুরুষের মতো এদেরকে দান খেতে পালিয়ে দিয়ে চলে গেছিলি। কিন্তু আমার দেশের বীর সৈনিকেরা 2 জন শাহাদাত বরণ করেছে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা নিয়ে আসছি। কিন্তু তোরা কাপুরুষ না হইলে তোরা তোদের লাশগুলি ফালিয়ে যাইতি না। আবার তোরা আমাদেরকে হুমকি দেস তোরা দখল করবি আমাদের দেশ। তোরা কাপুরুষ, তোরাও মানুষের বাচ্চা। আর না হয় তোরা আমার দেশের নিরীহ মানুষ ফেলানির মতো শিশু হত্যা করে তোরা কারাতারে ঝুলাই রাখিস। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে ধরে এই পর্যন্ত যে কটা সীমান্ত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা সীমান্ত যুদ্ধে তোদের কি অবস্থা হয়েছে তোদের বিবেকে যদি থাকে, তোদের যদি লজ্জা থাকে, 2001 সালের কথা আরো যত কটা সীমান্ত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা সীমান্ত যুদ্ধে আমার দেশের সৈনিকেরা বিজয় নিয়ে এনেছে। আর তোরা কাপুরুষের মতো ওই গরু পাচারকারী, ওই যে ফেন্সিডিল পাচারকারী বদনাম দিয়া তোরা তুই আমার দেশের নিরীহ কৃষকদেরকে হত্যা করিস, ফেলানির মতো শিশুদেরকে হত্যা করে কাটাতারে ঝুলে রাখিস। তোরা হচ্ছে সেই কাপুরুষ। তোরা এসে বাংলাদেশের সাথে যুদ্ধ করবি। যদি তোদের হেডাম থাকে, তোদের নরেন্দ্র মোদী, তোদের বাপের যদি হেকমত থাকে, তাহলে একবার বাংলাদেশে ঢুকে দেখতো ক, আমরা দেখাই দিব যে আমরা কারা আর তোরা কারা। আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, তোদের মতো কাপুরুষ না। আমরা বীরের জাতি, আমরা মাথা উঁচু করে আমরা বেঁচে থাকতে চাই, আমরা সিংহের মতো বাঁচতে চাই, আমরা কাপুরুষের মতো বাঁচতে চাই না। তোদের মতো আমরা কাপুরুষ না যে সৈনিকের লাশ পালিয়ে যাবো দান খেতে, আমরা সেই জাতি না। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি রাষ্ট্রপতি হয়ে ফিরবেন? অথবা আরেকটা আলোচনা এখন আসছে যে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে, রাষ্ট্রপতি না করা হলেও প্রধানমন্ত্রী বিশেষ দূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হতে পারে, স্পেশাল এনভয়। তো এই দুইটার একটা হয়ে ফিরবেন কিনা, এই আলোচনা জোরালো হচ্ছে দর্শক। এবং প্রফেসর ইউনূসকে এই জায়গায় আনতে মহা আয়োজন চলছে, অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, প্রথম আয়োজন হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার লন্ডন পাঠিয়ে দিয়েছে। জাস্ট একদম নর্মাল শিডিউল তার লন্ডন সফর, এটা মনে করার কোনো কারণ নেই। তিনি লন্ডন চিকিৎসা নিতে যাওয়ার কথা আগে কখনো বলেনি। তিনি সাক্ষাৎকারে যেটা বলেছিলেন, সম্ভবত মানব জমিনের সাথে সাক্ষাৎকারে বা কালের কণ্ঠের সাথে সাক্ষাৎকারে বলেছেন তিনি সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন, কিন্তু ইন্টারিম তাকে সিঙ্গাপুর যেতে দেয়নি। ডাক্তার দেখাতে তার সিঙ্গাপুর যাওয়ার কথা, ফলো আপ করতে, লন্ডন যাওয়ার কোনো কথা না। কিন্তু তিনি এখন লন্ডন গেছেন। তা আমরা দেখেছি যে চুপ্পু সুস্থ সবল চুপ্পু, আমরা দেখেছি পার্লামেন্টে চুপ্পু বক্তব্য দেন এবং জামাতের এনসিপির যে স্লোগান এবং চুপ্পুকে যে অপমান, সেই পরিস্থিতিতেও তিনি সোজা হয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে বক্তব্য দিতে পেরেছেন। কখনো পাবনা যান, কখনো
সামরিক কবরস্থানে যান, শহীদ মিনারে যান, কিংবা স্মৃতিসৌধে যান, ভালো সুস্থ সবল। তো সুস্থ সবল মানুষ এমনিতে নিয়মিত চেক আপ বা ফলো আপ করাতে লন্ডন গেছেন। যাওয়ার পরে আমরা শুনি যে তার হার্টে ব্লক ধরা পড়েছে, জরুরি এনজিওপ্লাস্টি করা হয়েছে। শুনেন, এইসব বাটপারি এগুলো জনগণকে বুঝাবেন না। এমনিতে সুস্থ সবল চুপ্পু যাওয়ার পরে হার্টে ব্লক ধরা পড়েছে, যাওয়ার আগে ধরা পড়েনি। চুপ্পুর বঙ্গভবনে যেসব ডাক্তার থাকে, চুপ্পুর শরীরে একটু সামান্য তাপমাত্রা 98.4 থেকে যদি 98.5 হতো, কি কারণে ওটা আইডেন্টিফাই করে নানান ব্যবস্থা নিত। অথচ তার হার্টে ব্লক, এটা নাকি লন্ডন যাওয়ার পর ধরা পড়েছে। লন্ডন যাওয়ার পরে কি ব্লক তৈরি হয়েছে, আর এতদিনে তৈরি হয়নি? মানে এইটা কি? আমার কাছে মনে হচ্ছে এগুলো সব মেটিকুলাস ডিজাইন কথাবার্তা। আমার কাছে মনে হচ্ছে এটা এরকম হতে পারে যে তাকে লন্ডনে সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং হার্টে ব্লক অমুক তমুক নানান কথাবার্তা বলে দানাই ফানাই করে এক পর্যায়ে না শারীরিক কারণে তিনি আর আসতে পারবেন না। তার আসতে তো একজন রাষ্ট্রপতি লাগে। ঠিক আছে চুপ্পু, আপনি পদত্যাগ করেন। তারপরে বলবে যে আমি শারীরিক কারণে পদত্যাগ করেছি, অন্য কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। তার পরিবারের লোকজন বলবে না থাক, এই অবস্থায় আর দেশে যাওয়ার দরকার নেই। হয়তো শারীরিক কারণে পদত্যাগ করবে, তারপরে বিএনপি দিকে তাদের নতুন পছন্দের রাষ্ট্রপতি নিয়োগ দেবে। তো এখানে কয়েকটা বিষয় থেকে বাঁচবে যে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল যে না চুপ্পুকে সম্মান দিতে হবে, চুপ্পুকে সম্মান দেওয়া হলো, কারণ চুপ্পুকে তো ঘাট ধরে ইমপিচ করে নেই, চুপ্পুকে সম্মানজনক সেফ এক্সিট দিয়েছে এবং তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এটাও হলো। আর বিএনপি জামাতের কথা মতো, মানে জামাত এনসিপির কথা মতো ইমপিচমেন্টও করা লাগে নাই। আবার সেই চুপ্পুকে রাখলে বিএনপি তো অস্বস্তি, তাও হয়নি, বিএনপির পছন্দের রাষ্ট্রপতি হয়ে গেল। এক ঢিলে সব পাখি মারার মতো একটা আয়োজন হয়তো চলছে। হয়তো এটা একটা বিশ্লেষণ, এটা হতে পারে, নাও হতে পারে। চুপ্পু যদি দেখেন যে না খুব শীঘ্র কোরবানির আগে ফিরে আসে, তাহলে বুঝবেন যে না আমাদের এই বিশ্লেষণ সঠিক হয়। তবে যেভাবে তাকে তার হার্টের ব্লক ধরা পড়ছে, এনজিওপ্লাস্টি করানো হচ্ছে, যেসব নাটকের খবর আমরা শুনছি তাতে এগুলো স্বাভাবিক মনে হচ্ছে না। এটা এখন তাহলে এই হার্টের ব্লক ধরা পড়েছে, তাহলে হতে পারে যে বর্তমান যে বাস্তবতা তৈরি হয়েছে, এখানে আমেরিকার কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে। যে আমেরিকার যে উদ্দেশ্যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, আমেরিকার কোনো পারপাস বিএনপি সার্ভ করতে পারছে না। বার্মা এক নিয়েও তেমন কিছু করতে পারবে না, এমনকি সেন্ট মার্টিন নিয়েও যে নাটকীয়তা ওটাও থাকবে না, এবং এমনকি চীনের প্রেজেন্স কন্টেইন করা আমেরিকার অন্যতম উদ্দেশ্য তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে মোটেই হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হঠাৎ করে নাটকীয়ভাবে চীনের ব্যাপক প্রেজেন্স, যেমন তিস্তা মেগা প্রজেক্ট চীনকে দিবে, এটা তারেক রহমান ফাইনাল করে ফেলেছেন। এটা যুক্তরাষ্ট্র মানতে পারার কথা না যে বাংলাদেশে চীনের এত বড় প্রেজেন্স থাকবে। ভারতের তো মাথা খারাপ। এরপরে নীলফামারীতে বিমান ঘাঁটি চালু হতে পারে চীনের, শিলিগুড়ি করিডোর ঘেঁষে সেই তিস্তা প্রজেক্ট হবে, প্রায় 103 কিলোমিটার, 203 মিটার, বিরাট বিরাট নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, নানান কিছু। বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হবে এই তিস্তা মেগা প্রকল্প। তার মানে ভারত ঘেঁষে থাকবে চীন, এবং উত্তরবঙ্গে চীনের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, বিরাট বিরাট স্থাপনা, এগুলো তৈরি করা হচ্ছে। এমনকি বগুড়ার যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলা হচ্ছে, সেটাও চীনের অর্থায়নে করা বা চীনের প্রযুক্তিতে করা একটা আলোচনা চলছে। মানে পুরো ভারতের সীমান্ত ঘেঁষে থাকবে চীন আর চীন, এবং সমুদ্রেরও বিভিন্ন জায়গায় চীনের প্রেজেন্স থাকবে। এতে সব মিলে যুক্তরাষ্ট্র দেখছে যে তাদের লক্ষ্য এখন যুক্তরাষ্ট্র এরকম এত চীনের প্রেজেন্স থাকলে তাদের যে বার্মা অ্যাক্ট, ওটার তো অস্তিত্বই থাকবে না। সব মিলে আমেরিকার মাথা খারাপ। আমেরিকা বিএনপির এখন হাত ছেড়ে দেওয়ার উপক্রম। এখন এটা দুইটার একটা কাজ হবে, একটা হচ্ছে বিএনপি সরকারের পতনের চেষ্টা করতে পারে আমেরিকা, আরেকটা হতে পারে যে না বিএনপি সরকারের পতন না, আমেরিকা তাদের লোক ইউনুসের মাধ্যমে তাদের বিএনপিকে একটু কন্ট্রোল করা বা বিএনপির উপর আমেরিকার আরো বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় কিনা, এই জন্য ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রেসক্রিপশন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে থাকতে পারে। অথবা বিএনপি সরকার দেখছে যে অবস্থা তো খারাপ, পররাষ্ট্রনীতির অবস্থা খারাপ, যেভাবে আমরা চীন ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছি তাতে যুক্তরাষ্ট্র পশ্চিমেরা ভারত সবাই রাগ করবে। এক্ষেত্রে এই পরিস্থিতি উত্তরণের মতো কেউ নাই, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ইউনুসের লোক, তাহলে ইউনুসকে সিনিয়র মন্ত্রী মর্যাদায় আমরা স্পেশাল এনভয় যেরকম এর সাথে করা হয়েছিল বানিয়ে দিই, বিশেষ দূত, তিনি জাস্ট বিদেশে বিদেশে ঘুরবেন, বাংলাদেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডেভেলপ করার চেষ্টা করবেন। এই রাষ্ট্রপতি কিংবা বিশেষ দূত হয়ে তিনি ফিল্ডে ফিরতে পারেন। বাংলাদেশ সম্ভবত 2টি ব্যারেজ নির্মাণে এগিয়ে যাচ্ছে। একটি অনুমোদন হয়েছে, চূড়ান্ত অনুমোদন, প্রায় 35,000 কোটি টাকা পদ্মা ব্যারেজ। আরেকটি আলোচনা যেটা খুবই স্পর্শকাতর, সেটা হচ্ছে তিস্তা নদীতে ব্যারেজ, তিস্তা ব্যারেজ, আর অন্যদিকে হচ্ছে পদ্মা ব্যারেজ। তো 2টি ব্যারেজের ব্যাপারে চীনের মানে সহায়তায় যেই ব্যারেজের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে ভারতের বেশ উদ্বেগ উৎকণ্ঠা আছে সেই শেখ হাসিনার আমল থেকে। এখানে বলা হচ্ছে ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে। সেটাকে পঙ্কজ সরণ বলছেন এই কথা, যে সেখানে ভারতের সাবেক, বাংলাদেশে নিযুক্ত ছিলেন ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ সরণ, তিনি এই কথা বলছেন যে বাংলাদেশ চীনের সহযোগিতায় তিস্তা নদীতে
একটা ব্যারেজ নির্মাণ করতে চায়, এটি বাংলাদেশের পছন্দের বিষয়, এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত। এই ব্যাপারে ভারত কোনোভাবেই বাংলাদেশকে থামাতে পারে না। ভারত শুধু বলতে পারে এটি আমাদের উদ্বেগের বিষয়, কারণ এটি বাংলাদেশ এবং ভারতের অভিন্ন নদী। ওই যে অভিন্ন নদী সীমান্তের কাছে যে চীন কোনো প্রকল্প করবে, এটা ভারত তার নিরাপত্তা ইস্যুতে বারবার তাদের উদ্বেগ জানাচ্ছে। এবং এমন আলোচনাও ছিল শেখ হাসিনার শেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি ভারতে গেলেন, তখন তিনি বললেন যে তিস্তা ব্যারেজ সেটি হচ্ছে, যেহেতু ভারত বাংলাদেশের অভিন্ন নদী, সুতরাং ব্যারেজটাও বাঁধ নির্মাণ এবং ব্যারেজ নির্মাণ এটি ভারত করবে। তো তার আগে থেকে যেহেতু চীন এটি নিয়ে কাজ করছিল, সুতরাং এটা চীনের মনোপুত হয়নি। এবং তারপর চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর তার প্রতিক্রিয়া মানে তিনি পেয়েছিলেন, এবং যার কারণে 5 দিনের সফর 3.5 দিনের মাথায় শেষ করে তিনি চলে আসেন। এটা নিয়েও তখন আন্তর্জাতিক মহলে, দেশে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছিল যে চীন বাংলাদেশকে প্রত্যাখ্যান করছে। তো এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে যেখানে বলা হচ্ছে ফারাক্কা মানে মরণ বাঁধ ফারাক্কার কারণে, যেহেতু ফারাক্কা বাঁধের পানি সময় মতো ছাড়া হয় না, প্রয়োজন মতন পানি পায় না, সুতরাং একটা পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে পানি রিজার্ভের জন্য, এবং বাঁধ দেওয়া হবে এবং রিজার্ভ তৈরি করা হবে, যাতে অন্তত 7টা নদী প্রবাহমান থাকে এবং সেচ সুবিধা, কৃষিকাজের যে সুবিধাগুলো সেই সুবিধা সম্প্রসারিত করা যায়। তো এইটা একটা যুগান্তকারী ঘটনা। এটার ব্যাপারেও মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পানি সম্পদ মন্ত্রীকে। পানি সম্পদ মন্ত্রী বলেছেন, শহীদুদ্দিন চৌধুরী আইনি, যে এটা ভারতের কোনো কনসার্ন না। ভারত হয়তো পদ্মা ব্যারেজের ব্যাপারে তেমন তাদের উদ্বেগ উৎকণ্ঠা নেই, কারণ সেটা বাংলাদেশের যথেষ্ট ভিতরে, কিন্তু তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের ব্যাপারে তাদের যথেষ্ট আপত্তি আছে। এই আপত্তিটা উপেক্ষা করে বাংলাদেশ এগোবে কিনা সেটা চীন সফরের সময় বোঝা যাবে। তবে বাংলাদেশের যেই মানে এখন আগ্রহ, সেটা হলো যে তারা ব্যারেজ নির্মাণ করতে চায়, পানির রিজার্ভার গড়ে তুলতে চায়, এবং এই কাজে যেহেতু চীনের একটা দক্ষতা আছে এবং চীন আগের থেকেই সেই প্রকল্প এলাকায় জরিপ করছে, সম্ভাব্যতা যাচাই করছে, সুতরাং ধারণা করা যায় চীনের সঙ্গেই হয়তো এই দুটি পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ, এই দুটি ব্যারেজের ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে। হয়তো সেই সময়টাও বেশি দিন না, খুব অল্প সময় বা কয়েক মাসের মধ্যেই এটি সম্পন্ন হতে পারে। দর্শক, আজ শুক্রবার 15ই মে 2026 সাল, সিঙ্গাপুর সময় 9টা 5 এবং বাংলাদেশ টাইম 7টা 5। আজ একটি কথা বলে গেলাম, ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যেই তা বাস্তবায়িত হবে। এই পৃথিবীর একমাত্র মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারী হচ্ছে পাকিস্তান, আর দ্বিতীয় হচ্ছে ইরান। তৃতীয় যদি কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হয়, তাহলে সেটা হবে আমার বাংলাদেশ অথবা তুরস্ক। আমি তুরস্ককে 3 নম্বর স্থানে কেন রাখি নাই? তুরস্ক ইউরোপের একটা অংশ পড়ে গেছে, খুব নজরদারি, এবং আমেরিকার নজরদারিতে আছে, সেখানে হওয়া খুবই কঠিন। আমার দেশে যদিও আমরা ভারতের ভিতরে থাকি, রয়ের নজরদারিতে থাকি, কিন্তু বিগত দিনগুলিতে জুলাই আন্দোলনে রয়ের চোখ পাকি দিয়ে ইসলামী ছাত্র শিবির যে এত বড় একটা বিপ্লব ঘটাতে পেরেছে, তাহলে সেখানে আর এখানে আমি মনে করি না যে একটা এই বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা, আমি মনে করি না। কারণ আমার দেশের শিবিরেরা, আমার দেশের ইসলামী ছাত্র শিবির যেভাবে রয়ের চোখ ফাঁকি দিয়ে রকে ঘুম পাড়িয়ে তারা এত বড় একটি বিপ্লব সংগঠিত করতে পেরেছে, বুঝতেও পারে নাই। শেষ পর্যন্ত রয়ের এজেন্টগুলি এয়ারপোর্ট দিয়ে কিভাবে লাফি পার হয়েছে 5 আগস্ট, তা আপনারা দেখছেন। তাই এই ভারতের রকে গোনায় ধরার সময় নাই এখন। আমার দেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা হবে যদি এই শিবির কোনো গোয়েন্দা সংস্থা তৈরি করি, ইনশাল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা হবে আমার দেশের শিবির। তাই আমি আশাবাদী যে তুরস্কের আগে বাংলাদেশ পারমাণবিক শক্তির অধিকারী হবে যদি আগামী 10 বছর চায়না, রাশিয়া, পাকিস্তানের বলয় থেকে বাংলাদেশ তাদের সাথে সুসম্পর্ক রেখে যদি বাংলাদেশ এগিয়ে যায়, তাহলে আমার দেশ হবে এই পৃথিবীর তৃতীয় মুসলিম